নয়াদিল্লির সাথে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এবার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। সীমান্তে আসলে কি ঘটছে? আমরা কি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করব নাকি আমাদের দেশের গণমাধ্যমকে? সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসতেছে ভারত। বাংলাদেশিরা ভারতীয় সীমান্তে তুর্কি থেকে কিনে আনা ড্রোন উড়িয়েছে সীমান্ত রক্ষীর জন্য এবং সীমান্ত নিরাপত্তার জন্য, এমন দাবি করেছে ভারত। দর্শক, এই দাবি করার পরে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশ যুদ্ধের জন্য মোটামুটি প্রস্তুত। দর্শক, আসলেও কি ড্রোন উড়িয়েছে নাকি ভারত বাংলাদেশকে ভিকটিম সাজানোর জন্য পশ্চিমা বিশ্বে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে? দর্শক, এই বিষয় নিয়ে দুটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবো আমরা সবকিছু। সীমান্তে আসলে কি ঘটছে? আমরা কি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করব নাকি আমাদের দেশের গণমাধ্যমকে? তবে আপনার সিস্টেম বলছে আর কি, সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছি, যখন এই ধরনের ঘটনা ঘটে আর বিষয়টা যদি গোপনীয় হয় তখন ওই দেশের মিডিয়া বিষয়টাকে হাইড করে। তবে আমি মনে করি ভারতীয় মিডিয়ার এই দাবিটা যদি সত্যি হয়ে থাকে দেন আমি খুব খুশি হব, কারণ আমাদের কাছে যে এমন জিনিস আছে মারি আমরা জানতামই না। সবিতা বৌদির নজরে পড়ছে প্রথমে, সকালবেলা গেছিল জঙ্গলের মধ্যে, আমাকে কেন কয় এখনো টয়লেট করা হয় নাই, তো তোমার দাদা বলছে মারি জঙ্গলে কামটা ছেড়ে আসো। তো যেই গেলুম তারপর দেখলাম আকাশের মধ্যে কি যেন উঠছে, মাইরি প্রাকৃতিক করবো নাকি আকাশের ওই জিনিস দেখবো। তো সবিতা বৌদি দৌড়ে গেছে বাড়ির মধ্যে, যা বলতেছে শুনছো ওগো শুনছো? তো বলতেছে কি, দেখো মাইরি আকাশে কি উড়ে। তো পরে দাদা বাইরে আসলো, এসে দেখে একটা ড্রোন। তাও কিসের ড্রোন? তুরস্কের সেই ড্রোন, যে ড্রোন দিয়া ইতিহাস তৈরি করছে অনেক যুদ্ধ। দর্শক, বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে ভারতের যে সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার TB2 এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি। ভারতের ম্যাক্সিমাম গণমাধ্যম, যাদেরকে বলা হয়ে থাকে গুজব মিডিয়া, তবে আজকে আমরা বিশ্বাস করতে চাই ভারতের এই খবরটা সত্য, বাট আমাদের বাংলাদেশ থেকে অলরেডি একটা কাউন্টার নিউজ চলে আসছে। আচ্ছা, ঘটনা হচ্ছে বাইরাক্টার TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ, যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দর্শক, আমরা যদি দেখি এটা সম্পর্কে ভারতীয় মিডিয়া প্রথমে হচ্ছে কি আপনার বাইরাক্টার TB2 এর টোটালি একটা পোস্টমর্টেম রিপোর্ট আনছে আর কি, মানে এটা দিয়ে কি করা যায়। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যারা আমার নিয়মিত নিউজগুলো দেখেন নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। তো যা ইতিহাসে নাগার্নো কারাবাখ যুদ্ধ নামে পরিচিত। আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ T-20 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রকেট। তা সত্ত্বেও আজারবাইজানের হাতে ছিল তুর্কির এই বাইরাক্টার TB2 ড্রোন, যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে। আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায়? ভারতীয় মিডিয়ার নিউজের সিস্টেম দেখছেন, মানে বুঝছে না, রিপোর্টার মনে নতুন। তো বলছে যে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপজ্জনক খেলা শুরু করেছে। তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে। তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে। আর এতে মাইরি বিপদে পড়েছে সবিতা বৌদিরা, এমনকি অনেক বৌদিরা যারা প্রাকৃতিক কম্য ওই জঙ্গলে শেষ করার জন্য যায়। আচ্ছা, বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে। যদিও ভারতের মিডিয়ার একটা তথ্য কিন্তু সত্য, যদিও আমাদের দেশের মিডিয়া আবার এটা প্রচার করছে না, যে 35,000 সোলজার্স, 35,000 ভারতীয় সেনা তারা অতিরিক্ত মোতায়েন করছে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। যদিও আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে নিউজ করে নাই। আমরা দেখছি আমাদের মিডিয়া বলছে যে সীমান্তে BSF এর উপস্থিতি বাড়িয়েছে আপনার কি বলা হয় যে ভারতের। এখন ইন্ডিয়া টুডের মতন একটা নামি দামি মনে করে যে তিনি সহজ সরল, তিনি মনে হয় কিছু বোঝেন না, বা এর আগেও তার যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, কাজেই প্রফেসর ইউনূস হয়তো হযবরল করে ফেলবেন। এবং বিশেষ করে ভারতের পক্ষ থেকে এই প্রফেসর ইউনূসকে যথেষ্ট আন্ডারমাইন করা হয়। কিন্তু প্রফেসর ইউনূস গতবারই বলেছেন, এই 2 দিন আগে, যে আমি চুপ থাকি তাই বলে আমাকে দুর্বল ভাববেন না। আজকে ভারতীয় মিডিয়া একটা খবর প্রকাশ করেছে, বাংলাদেশের কোনো মিডিয়া করেনি, হয়তো জানে না। সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্তে
তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। তুরস্ক থেকে আনা ড্রোন মোতায়েন করে বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি করতেছে, যে আসলে কিভাবে কি। আপনারা জানেন যে গত পরশুদিনও পঞ্চগড়ে বরাবরের মতোই একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের একজন নিহত হয়েছে, এবং এই কারণে এটা ইয়ের খবর, ওই যে মানব জমিনের খবর আপনারা দেখেন, সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক অবস্থানে ভারত। তো এখানে লিখেছে যে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসতেছে ভারত। সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বায়ারাক্তার TB2 নামে মানুষহীন, মানে মানুষ চালায় না, এটা ড্রোন, নিচ থেকে কন্ট্রোল করা হয়, মানুষহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা যাচাই করে দেখেছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলেছে, সীমান্তে মোতায়েন করা এইসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও বাংলাদেশ জানিয়েছে যে তারা প্রতিরক্ষার উদ্দেশ্যেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে, তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তারা দাবি করেছে যে হাসিনার পতনের পর থেকেই সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থীরা। দেখেন, এগুলো আবার বাড়াবাড়ি, মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরই এই ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশের চরমপন্থীরা জড়ো হচ্ছে। এই কথা একদম কোনো ভিত্তিই নাই। এগুলো ভারতের ওই যে কিছু আছে না, মানে কি বলবো, এসব কথা আসলে আমাদের কান দেওয়ার দরকার নেই। ভারতের গোয়েন্দাদের দাবি, উগ্রপন্থী ও চোরাকারবারীরা ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল। মানে এদেরকে ভারতে ঢুকিয়ে, মানে ভারত কি একটা দেশ, ওখানে ঢুকে কি ওরা মনে করতেছে, মনে হয় মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবাই খালি সীমান্তে জড়ো হচ্ছে, বাংলাদেশে ঢুকে মানে ভারতে ঢুকে ভারতকে ইয়ে করবে। অথচ ভারত নিজেকে যত গুরুত্বপূর্ণ হবে তারা তো গুরুত্বপূর্ণ না। ইন্ডিয়া টুডেকে ভারতের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যে হাসিনার পতনে আমরা খুবই উদ্বিগ্ন, কেননা হাসিনার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয় ভারতকে আরও সতর্ক অবস্থানে নিতে বাধ্য করবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এবার আসি ড্রোন কি। এই তুরস্ক নির্মিত বায়ারাক্তার TB2 নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এই বছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। মানে এটা হাসিনার আমলে আমদানি করা। ডিফেন্স টেকনোলজি ও বাংলাদেশ বরাতে সংবাদ মাধ্যম দাবি করেছে যে হাতে পেয়েছে 12টা ড্রোন। এর ভিতরে প্রফেসর ইউনুস 6টার ব্যবহার শুরু করে দিয়েছে অলরেডি। সবগুলি এই ভারত বাংলাদেশ সীমান্তে খালি ওরে আর ঘোরে আর দেখে। তো ভারত কি প্রতিক্রিয়া? বাংলাদেশের কোনো বর্ধমান অস্থিরতার মধ্যেই খুবই উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা খুব সতর্ক অবস্থানে আছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদী এই বাংলাদেশের সীমান্তে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করতেছে। করো, তাহলে ওই 2 ড্রোনে সংঘর্ষ হবে। সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে। একজন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন যে বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখতেছে নরেন্দ্র মোদী। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে দেশটি। তো এই মানে সীমান্তে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এরই মধ্যে আবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। এটা মানব জমিনের খবর। এই হচ্ছে পররাষ্ট্র সচিবের ছবি। তিনি সম্ভবত 9 তারিখে ঢাকায় আসছেন
এখানে লিখেছে যে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি 9 ডিসেম্বর একদিনের জন্য ঢাকা সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানাবিধ বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, আসলেই মানে বিষয়টা হচ্ছে কি, এত সহজ না আসলে। মানে বাংলাদেশ ভারত সম্পর্কে ভারত মনে করেছিল যে বাংলাদেশ তো খুব দুর্বল, বাংলাদেশকে আমরা যা বলবো তারা তাই করবে, এবং এই বাংলাদেশকে যে আসলে এরা সরাসরি না হলেও সাংস্কৃতিকভাবে, কৌশলগতভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যে একটা করদ্রাজ্য করার চেষ্টা করেছিল এবং সে পথে অনেক এগিয়েও গিয়েছিল, কোনো সন্দেহ নাই। তো এখানে আমরা যদি দেখি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারত শেখ হাসিনাকে যার পর নাই সমর্থন করেছে। আমরা যখনই বলতাম শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে, শেখ হাসিনা গুম খুন করতেছে, ভারত বলতে এগুলো অভ্যন্তরীণ বিষয়। আবার চীনও বলতো। দেখেন, ভারত এবং চীন উভয়ই কিন্তু বলতো যে শেখ হাসিনা যা করতেছে এগুলো শেখ হাসিনার অভ্যন্তরীণ বিষয়, আমরা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলাই না। এবং চীনের যে বর্তমান রাষ্ট্রদূত ইয়া ওয়েন, তার আগে রাষ্ট্রদূত তো মোটামুটি একদম মানে ওই 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল, তখন জয়লাভ করার পর হাসিনার জন্য একটা স্বর্ণের নৌকা নিয়ে এসেছিল চীন। এবং চীন আরও বলেছিল যে কিসের গণতন্ত্র মনতন্ত্র, আমাদের এই চীনের মতো চলে আসো, একদলীয় শাসন, একজনই ক্ষমতায়, তার মৃত্যুর পর একজন ক্ষমতায়। আপনারা জানেন চীনের তো গণতন্ত্র নাই। তো চীন এগুলো বলেছিল। তো ভারতও চীনের মতো না হলেও এভাবেই বলতো যে হাসিনাই থাকুক, উন্নয়নের জন্য হাসিনাকেই দরকার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আরও দেখলাম যে হাসিনা 7 জানুয়ারি নির্বাচনে জয়ের আগে, মানে 7 জানুয়ারি নির্বাচনের আগে হাসিনা একটা কথা দিল চীনকে যে যদি আমরা 7 জানুয়ারি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে যে তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে করাবো। এবং গত বছরের 20 জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছিলেন যে আমরা চাই হাসিনা জিতুক, হাসিনা জিতলে আমাদেরকে দিয়ে তিস্তা প্রকল্প করাবে। যথারীতি 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেল, হাসিনা আবার জিতলো বিনা ভোটে, ওই যে ডামি ইলেকশনে। তারপর হাসিনা ভারতে গিয়ে ভারতকে সব দিয়ে এলো, ওই তিস্তা প্রজেক্ট সহ, যেই তিস্তা প্রজেক্ট ভারতকে মানে চীনকে দিবে বলে হাসিনা কথা দিয়েছিল। তারপর চীন তো বেজায় ক্ষিপ্ত হলো এবং পতনের কয়েকদিন আগে হাসিনা গেল চীন সফরে, এবং চীন সফরে যাওয়ার পর আপনারা জানেন যে হাসিনার চীন সফর চরম ব্যর্থ হলো। চীনের তেমন কেউই তার সঙ্গে দেখা করতে চায়নি। হাসিনা খুব জোর করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সামান্য 5 মিনিটে বৈঠক করেছে এবং হাসিনার মেয়ে পুতুলের জ্বর হয়েছে, এই দোহাই দিয়ে হাসিনা দ্রুত সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, যেটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। যদিও পুতুলের জ্বরটার কিচ্ছু হয়নি, পুতুল তখন ওই নেপালে একটা মিটিংয়ে ছিল, ওই WHO মিটিংয়ে। তারপরেই তো হাসিনার পতন হলো। তো হাসিনার পতনের পরে দেখলাম যে হাসিনার পতনের পরেই কিন্তু চীন 180 ডিগ্রি ঘুরে গেল। এখন চীন ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক আবার শুরু করলো। আবার ইউনূস চলে গেলে বিএনপি আসলে বিএনপির সঙ্গেও সম্পর্ক শুরু করবে। তো চীনের কিন্তু নীতি ঠিকই, মানে আমরা যেই সরকারে থাকে তার সঙ্গেই আমরা সম্পর্ক করি। বাট প্রবলেম হচ্ছে এই ভারত হাসিনার এই পলায়নকে কিছুতেই মেনে নিতে পারতেছে না। এই কারণে ভারত নতুন নতুন ষড়যন্ত্র, নতুন নতুন হিন্দু নির্যাতন, তারপরে প্রোপাগান্ডা, ফেক প্রোপাগান্ডা, লবিস্ট লাগিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে দিয়ে একটা মিথ্যা বিবৃতি দিয়েছে, এবং এই ব্রিটিশ পার্লামেন্টের বিবৃতি যে মিথ্যা এবং অসত্যের উপর প্রতিষ্ঠিত, সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে। এখন দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারত যেই রকম ব্যবহার করতেছে, এই ব্যবহারে ভারত দীর্ঘমেয়াদে চলতে পারবে না। আমি তো অর্থনীতিবিদ নই বা আমি রাজনীতি বিশেষজ্ঞ নই, কিন্তু সামান্য কিছু কথা বলি যেটা আমাদের দর্শক যারা আছে অনেকেই সহজ সরল, অনেকেই মানে লেখাপড়া বেশি দূর করতে পারেননি, তাদের বোঝার সুবিধার্থেই। মনে করেন যে আমাদের বাণিজ্য, আমরা
ভারত থেকে কিনি 12 বিলিয়ন 13 বিলিয়ন ডলারের পণ্য, ভারত আমাদের কাছ থেকে কিনে মাত্র 1 বিলিয়ন। এখন যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, আমরা চাই না যে ব্যবসা বাণিজ্য বন্ধ হোক, কারণ আমরা ভারত থেকে সস্তায় পাই, এটা সত্য, অন্য জায়গা থেকে সস্তা, এবং আমরা পৃথিবীর যেখান থেকেই সস্তা পাই সেখান থেকে কিনবো, সেটা ভারত হোক। এই কারণেই আমি ভারতীয় পণ্য বয়কটের বিরোধিতা করেছিলাম, কারণ সস্তায় পাওয়া যায়। আমি চাই যেখান থেকে সস্তায় পাই। এই যে প্রফেসর ইউনূস সরকার পাকিস্তানের কাছ থেকে আর্টিলারি শেল কিনেছে, অনেক টাকার আর্টিলারি শেল কিনেছে, এটা নিয়ে কিন্তু ভারত খুবই ক্ষুব্ধ যে পাকিস্তান থেকে কেন আর্টিলারি শেল কিনা হলো। আবার পাকিস্তানের জাহাজ আসলো, আপনারা জানেন কয়দিন আগে, সেখানে বলা হলো যে ও পাকিস্তানি জাহাজে করে অস্ত্র এসেছে, অথচ পাকিস্তান থেকে কিন্তু জাহাজে করে এসেছে আপনার ওই যে বিভিন্ন খাদ্য সামগ্রী। এখানে ভারত এবং তার এই দেশের আওয়ামী লীগ দোসররা তারা একদম কার্টুন মাটুন এঁকে বলেছে আগে অস্ত্র আসতো ট্রাকে, এখন অস্ত্র আসে জাহাজে, ইত্যাদি ইত্যাদি। তো সেই পাকিস্তান থেকে আপনার আসলো আর্টিলারি গুলো আসলো, শেল আসলো। তো এটা তো আমরা কম দামে পেয়েছি তাই কিনেছি। পাকিস্তান অনেক গরিব হতে পারে, কিন্তু পাকিস্তানের সামরিক সরঞ্জামের যে কারখানা আছে শিয়ালদহে, এটা খুবই বিখ্যাত এবং তারা খুবই ভালো ভালো অস্ত্র তৈরি করে, এবং সেই অস্ত্র যদি আমরা কম দামে পাই আমরা কিনবো না কেন? অবশ্যই কিনবো। এবং সম্প্রতি বিএনপি একটি প্রতিনিধি দল তারা চীন সফরে গিয়েছে, আবার সেখান থেকে ফিরে আসার পরই জামাত ইসলামের একটি প্রতিনিধি দল তারাও আবার চীন সফরে গিয়েছে। এসব বিষয়গুলো কিন্তু ভারতকে খুব উদ্বিগ্ন করেছে, এবং সেই কারণেই আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার জয়দীপ তিনি আসছেন, আসলে আলাপ আলোচনা হবে। যত আলাপ আলোচনা হোক না কেন, ভারতের দাদাগিরি বন্ধ করতেই হবে। বন্ধ না করলে ভারতেরই ক্ষতি। কিভাবে ক্ষতি? এই যে বাণিজ্যের কথা বললাম। তো আমরা যদি কোনো পণ্য কিনা বন্ধ করে দিই বা ভারতীয় পণ্য বিক্রি করা বন্ধ করে, তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা ভারতের, কারণ ভারতের তখন তাদের এই পণ্যগুলা অন্য দেশে রপ্তানি করতে হবে। দেখুন, যদি ভারতের পণ্য আমরা কিনি, তাহলে সকালবেলায় আমরা পণ্য কিনলে সন্ধ্যাবেলায় কিন্তু কাওরান বাজারে বিক্রি হয়। সেক্ষেত্রে ভারত তো একটা ভালো দাম পায়, আমাদেরও খরচ কমে দেখে আমরা ভালো দাম দিই। যে চীন থেকে কিনতে হলে, পাকিস্তান থেকে কিনতে হলে ওই জাহাজে লোড করতে হতো, বন্দর ভাড়া দিতে হতো, ওই জাহাজে তেল খরচ দিয়ে আসতো, সেখান থেকে বন্দর খালাস করতে হতো, এগুলো দরকার নেই, আমাদের অনেক সাশ্রয় হয়, আমরাও দামটা ভালো দিই। কিন্তু আমরা যদি না কিনি, তাহলে ভারত আমাদের কাছে যে দামে বিক্রি করে সেই দাম থেকে কম দামে অন্য দেশের কাছে বিক্রি করতে হবে। বিক্রি হবে হয়তো, আমাদের কাছে পণ্য বিক্রি না করলে অন্য দেশে বিক্রি করবে, কিন্তু ওই রকম দাম পাবে না, দাম আরো কম হবে। এবং আমরা যে গার্মেন্টসের বিশাল কাঁচামাল ভারত থেকে কিনি, এটা চীনের কাছে চলে যাবে, হয়তো চীনের সঙ্গে চুক্তি হবে, চীন যেই রকমের শুল্ক আরোপ করতো ওই শুল্কটা আরোপ না করে শুল্কটা মকুব করে দেবে। মকুব করলে আমরা হয়তো বা ভারত থেকে যেই দামে কিনি সেখান থেকে হয়তো সামান্য একটু বেশি দাম পড়বে, যদি শুল্ক টুল্ক মকুব করে দেয় তাহলে পড়বে, কিন্তু ভারত তো টাকাটা পেল না। এই গেল এক। দ্বিতীয়ত পর্যটন। আমাদের বাঙালিদের ভিতর অনেকেরই বিমান ভীতি আছে, যে বিমানে চড়বো, বিমান উড়বে, এই তার চেয়ে ভারতে বাসে ট্রেনে চলে যাওয়া যায়, এরকম করে। এবং চিকিৎসার জন্য গত বছর 40 লক্ষ বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে গিয়েছে। তো এই ট্যুরিস্ট এবং মেডিকেল ট্যুরিস্ট, এই দুইটা ভারতকে প্রচুর পয়সা দিয়েছে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে ভারতের যে কলকাতা বিশেষ করে যে শহরগুলো আছে সেখানে কোনো বেচা কিনা নাই। কলকাতার প্রচুর হসপিটাল, প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, প্রচুর হোটেল, প্রচুর বিপণী বিতান, শপিং মল, এগুলো কিন্তু গড়েই উঠেছে বাংলাদেশি কাস্টমারদের উপর ডিপেন্ড করে। আজকে তারা বসে বসে মাসি মারতেছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, খাবার কিছু নাই, তাদের সংসার পর্যন্ত চলে না, তাদের পোলাপান নিয়ে কষ্টে আছে। অথচ ভারত সরকার কোন এক হাসিনা, যার বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে, তাকে টিকিয়ে রাখার জন্য, তাকে আবার বাংলাদেশে চট করে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ভারত এই বাংলাদেশের সঙ্গে বিরোধিতা করতেছে, নিজের দেশের মানুষদেরকে শাস্তি দিচ্ছে। দেখুন, এখন আমরা যদি চিকিৎসার জন্য ভারতে না যাই তাহলে আমাদের কি হবে? তিনটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আমরা থাইল্যান্ড, মাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, এইসব জায়গায় যাব চিকিৎসার জন্য, যাদের টাকা আছে মালয়েশিয়া যাব, আর যাদের কম টাকা আছে তারা দেশেই চিকিৎসা নিব, আর যাদের টাকা নাই তারা বিনা চিকিৎসায় মারা যাব। বাট ভারতের কি লাভ এতে? ভারত তো টাকাটা পাচ্ছে না।
এই যে প্রতি বছর এমন লাখ লাখ টুরিস্ট যায়, এই যে ভারত বারে বারে বলতেছে যে বাংলাদেশিরা আমাদের দেশে এসে থেকে যায়, ভারত ভারত এমন কি দেশ ভাই? ভারত এমন কি দেশ যে সেখানে গিয়ে বাংলাদেশিরা থেকে যাবে? ভারতের মাথাপিছু আয়, ভারতের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, ভারতের অর্থনৈতিক অবস্থা সবই তো বাংলাদেশের চেয়েও খারাপ অনেক ক্ষেত্রে। ও আপনার অনেকেই, ভারত তো বিশাল বড় দেশ, অনেক জায়গায় এমন অবস্থা আছে, মানে এটা বাংলাদেশেও আছে। যেমন বাংলাদেশে আপনি দেখলেন না যে ঢাকায় এলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা লোন দেওয়া হবে, এরকম করে কিছু জায়গায় মোস্তফা নামে একটা লোক, মানে ঢাকা শহরে প্রচুর লোকজন নিয়ে আসলো না গাড়িতে করে, যে ইউনূস সরকার লোন দিবে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত। ভারতের অবস্থা আরো খারাপ। আপনারা জানেন কয়দিন আগে ওই ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করেছিল হাতে লাঠিমাঠি নিয়ে একদল উগ্র হিন্দুত্ববাদী লোক। তারা বলতেছে যে বাংলাদেশের ভিতর যে হিন্দু নির্যাতন হচ্ছে, এই কারণে আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশে গিয়ে বাংলাদেশিদেরকে শিক্ষা দিতে চাই। সংখ্যায় 50, 60, 70 জন হবে। তখন তাদের সঙ্গে ভারতীয় বর্ডার ফোর্স বিএসএফ এর সংঘর্ষ হয়, বিএসএফ ওদেরকে বাংলাদেশে ঢুকতে দেয়নি ওই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে। আচ্ছা, এখন যদি বিএসএফ ওদেরকে বাধা না দিত, ওরা সীমান্ত ক্রস করে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকে যেত, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওদের কি অবস্থা করত? এই ধারণা কি ওদের আছে? নাই। কারণ পরবর্তীতে ওরা বলেছে যে আমরা যদি সীমান্তের ভিতর ঢুকি তাহলে বলেছে আমাদেরকে চাল দিবে। কে চাল দিবে? ওই বিজেপির, ওই কলকাতার সেই বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ ওদেরকে চাল দিবে। দেখুন কোন কোয়ালিটির লোক, সামান্য চালের লোভে তারা একটা দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একটা দেশে ঢুকে পড়তে চায়। তাও ঢুকে পড়তে চায় কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। যে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন সারাদিন মারামারি করে, তাহলে ওদেরকে পেলে ওদেরকে আস্ত রাখতো? একটাও রাখতো না তো। তো এই ধরনের লোকজন হচ্ছে ভারতে আছে। এবং নরেন্দ্র মোদী এবং তার যে রাজনৈতিক দলটল, এরাও কিন্তু এখন আর ওদের থেকেও ভালো কিছু না, ওদের মাথার ভিতরেও ওই রকমই চিন্তা ভাবনা। দেখুন, এই বিজেপি একসময় ছিল হিন্দুত্ববাদী, এখন সেই বিজেপি হয়ে পড়েছে সম্পূর্ণ ফ্যাসিস্ট একটা দল, নির্বাচিত ফ্যাসিস্ট একটা দল, যারা আরেক ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, যেটা কোনোভাবেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। আজকে প্রফেসর ইউনূস সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। শুধু সীমান্তে ড্রোন মোতায়েনই না, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আমাদেরকে ট্যাঙ্ক মোতায়েন করতে হবে, কামান মোতায়েন করতে হবে, যা যা দরকার তা করতে হবে। চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে, আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে। আমাদের দেশ আমাদের কাছে সবচেয়ে বড়। আরে দেশ না থাকলে আপনি কি দিয়ে রাজনীতি করবেন? আজকে হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে যে চিন্ময় প্রভু, সেই চিন্ময় প্রভু যিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেই চিন্ময় প্রভুর মুক্তির জন্য আবেদন করে। এবং এই হাসিনা ভারতের সঙ্গে সুর মিলিয়ে বলে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, অথচ প্রত্যেকটা ঘটনা ফেক। ভারতের কোথায় কোন হিন্দু নির্যাতন, মানে হিন্দু ওই যে ইয়েতে মারা যায়, ওই বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই ছবি দিয়ে বলে যে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে। ভারতে ওই যে ধর্ষণ হয় না, ভারতে কিন্তু প্রচুর ধর্ষণ হয়, মানে এই এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি ধর্ষণ হয় ভারতে। এই প্রত্যেকটা ধর্ষণের ঘটনার ওই যে ছবি তুলে বলে যে বাংলাদেশে হিন্দুকে ধর্ষণ করা হচ্ছে। মানে এত যে ফেক নিউজ, এত প্রোপাগান্ডা, এগুলো আমাদের ওই যে একজন ফ্যাক্ট চেকার আছে কদরউদ্দিন শিশির, ওই উনি ফ্যাক্ট চেক বিডিতে কাজ করে। এই কদরউদ্দিন শিশির প্রায় সময় ফেসবুকে বলে যে আমি আর পারতেছি না, আপনারা কিছু স্বেচ্ছাসেবী আছেন, আমার সঙ্গে কাজ করেন। তো এই কদরউদ্দিন শিশিরের মতো ফ্যাক্ট চেকাররা, তারপরে রিউমার স্ক্যানার, তারপরে ফ্যাক্ট চেক বিডি, আরো একটা আছে, এদের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারতের এইসব প্রোপাগান্ডাগুলোকে চেক করে জনগণের সামনে তুলে ধরার জন্য এরা দিন রাত অনবরত পরিশ্রম করতেছে। এবং এদের সঙ্গে আরো প্রচুর স্বেচ্ছাসেবী আছে, তারা দিন রাত পরিশ্রম করতেছে ভারতের এই ফ্যাক্টগুলো, মানে এই মিথ্যাগুলো তুলে ধরার জন্য কাদের কাছে? পশ্চিমা দেশগুলোর কাছে। দেখুন, ভারত থেকে তো প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে। তো এই প্রোপাগান্ডার জবাবে এই ব্রিটেনের পার্লামেন্টারি কমিটি ছাড়া আর কোনো পশ্চিমা দেশ কিন্তু বিবৃতি দেয়নি। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আমেরিকা, কেউ কিন্তু কোনো বিবৃতি দেয়নি, কারণ তারা ফ্যাক্ট পায়নি। এবং আমেরিকা খুবই রিকোয়েস্ট করেছে, আমেরিকার যে লবি, তারা খুবই রিকোয়েস্ট করতেছে যেভাবেই হোক
যেভাবেই হোক আমেরিকাকে দিয়ে একটা স্টেটমেন্ট, সরকারকে দিকে একটা স্টেটমেন্ট দেওয়ানো, যে যাতে তারা বলে যে বাংলাদেশে প্রচুর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু আমেরিকা একদম চুপ। আমেরিকা ব্যাপারে একটাও স্টেটমেন্ট দেয়নি, এবং এই কারণেই মূলত ভারত পুরা ক্ষিপ্ত। এবং এই কারণে এই যে দেখেন, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এটা বিজেপি বলেছে। তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে বলে অভিযোগ এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। তারা বলছে যে ভারতকে অস্থিতিশীল করতে আমেরিকা চেষ্টায় আছে, এবং এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও জড়িত। এটা এখন অভিযোগ করতেছে ভারতের ক্ষমতাসীন দল। কাজেই এখানে কিন্তু আমেরিকার একটা, আমি জানি না ট্রাম্প ক্ষমতা এলে কি হয়, আর 1 মাস আছে গ্রহণ করার, কিন্তু জো বাইডেন কিন্তু তিনি ভারতের পক্ষে, ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে জো বাইডেন প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু জো বাইডেন গোপনে এই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কাজ করতেছেন। কারণ জো বাইডেন মনে করে নরেন্দ্র মোদী একজন উগ্রপন্থী, তার ক্ষমতা থাকা উচিত নয়। কংগ্রেস ক্ষমতা এলে ভারত আরো ভালো থাকবে। যদিও সব শিয়ালের একইরা, কারণ এই আমি দেখেছি যে হাসিনার ব্যাপারে বিজেপির যে অবস্থান, কংগ্রেসের তাই অবস্থান। কাজেই আমাদের ওতে কিছু আসলো বা গেল। একজন বলছে আপনি মনে হয় ফ্রন্ট ক্যামেরা ইউজ করতেছেন, যার কারণে সব আয়নার মতো উল্টো দেখাচ্ছে। ঠিক আছে, উল্টো দেখাচ্ছে, বাট ওই লাইভ করি তো, এই কারণে ফ্রন্ট ক্যামেরাটা অন করে, আসলে মোবাইলে করতেছি, ল্যাপটপে করলে হয়তো এরকম হতো না আর কি। যাই হোক, ধন্যবাদ, ভবিষ্যতে আমি এটা দেখার চেষ্টা করব। তো দর্শক, পরিশেষে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ভারতের এখন বাংলাদেশের সঙ্গে তারা যেভাবেই চেষ্টা করুক না কেন, তারা সফল হবে না। তারা প্রত্যেকটা পদে ব্যর্থ হবে। সামরিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেকটা পদে ব্যর্থ হবে, এবং ভারতের বিশাল লস হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করলে, লেনদেন বন্ধ করলে ভারতের গ্রোস ইনকাম কমে যাবে, অর্থনীতি ফল করবে। ভারতের একটাই উপায়, সেটা হচ্ছে কি, যে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে ফেলা। যেটা করতে গেলে আমরা বসে থাকব না। আমাদের বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু আমাদের 20 কোটি জনগণ আছে, এবং এই 20 কোটির ভিতরে 15 কোটি হচ্ছে ইয়াং জনগণ। আমাদের দেশে স্থলযুদ্ধ, মানে সেনাবাহিনী পাঠাবে ফেস টু ফেস যুদ্ধ, স্থলযুদ্ধ বলে কোনো দিনই পারবে না। ওদের সবচেয়ে বড় সুশিক্ষিত প্রশিক্ষিত সৈন্য থাকতে পারে, আমাদের আছে ইমানের জোর, আমাদের আছে দেশপ্রেম। করতে পারে কি, ওদের ওই যে আছে, ওই যে প্লেন আছে, অনেক প্লেন দিয়ে উপর থেকে বোম মারতে পারে। এটা মারুক, এটা কিছু করতে পারবে না, আমাদের কালে রক্ষা করবে। কিন্তু সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে আমাদের প্রতিরক্ষা চুক্তি অবশ্যই আবশ্যক, আমেরিকার সঙ্গেও আবশ্যক। এই আমেরিকা এবং চীন কিন্তু একে অন্যের শত্রু, কিন্তু আমাদেরকে বুঝাতে হবে যে দেখো চীন এবং আমেরিকা, তোমরা একে অন্যের শত্রু হও, কিন্তু আমরা তোমাদের উভয়েরই বন্ধুত্ব চাই। এই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন ঠেকানোর জন্য তোমাদের উভয়েরই সাহায্য আমাদের প্রয়োজন। কাজে অনতিবিলম্বে আমাদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি করো, যে কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে তোমরা বাংলাদেশকে তোমাদের সেনাবাহিনী পাঠিয়ে রক্ষা করবে। এই ধরনের চুক্তি আমেরিকা এবং চীনের সঙ্গে প্রফেসর ইউনূসের অনতিবিলম্বে চুক্তি করা উচিত। কারণ এভাবে আমরা ভারতের দাস হয়ে থাকতে চাই না। আপনি যদি ভারতের বন্ধুত্ব চান, তাহলে আপনি সম অধিকারের বন্ধুত্ব পাবেন না। ভারতের বন্ধুত্ব পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার ভারতের গোলাম হতে হবে। এছাড়া আপনি ভারতের বন্ধুত্ব পাবেন না, যেটা হাসিনা করেছে। হাসিনা ছিল ভারতের সেবাদাসী। এই কারণে হাসিনা ভারতের বন্ধুত্ব পেয়েছে, এবং পালিয়ে গিয়ে ওই হাসিনা ওই ভারতেই আশ্রয় নিয়েছে। যাদেরকে ওই হাসিনা পাকিস্তানের দালাল বলতো না, লেখছে ড্রোনের খবরটি ভুয়া। ভাই, ড্রোনের খবরটা ভুয়া না, এটা মানব জমিনের খবর। ড্রোনের খবরটা ভুয়া না। আমি আপনাকে দেখাই এই যে
ড্রোনের খবরটা ভুয়া না। এখানে এখানে আমার ওই যে উল্টা 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 দেখাবে, এটা এটা ভারতীয় মিডিয়ার খবর। এই ভারতীয় মিডিয়ার খবর, এটা 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 মানব জমিন দিয়েছে, এই এই ছবি দিয়েছে। এটা এটা ওই তুর্কি তুর্কি ড্রোন, মানে তুরস্ক থেকে আমদানি করছে, এই হাসিনার আমলে আমদানি করা হয়েছে। এটা জানুয়ারি মাসে হাসিনা হাতে পাইছিল, এরকম কিছু ড্রোন মানে 12টা ড্রোন আছে, 12টার ভিতরে 6টা ড্রোন উড়াইছে। এটা এটা ভুয়া না। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম যে হাসিনা সরকার যাদেরকে পাকিস্তানের দালাল বলতো, তারা কিন্তু কোনোদিন পাকিস্তান পালায়নি, আফগানিস্তানও পালায়নি। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাও তার দেশ ছেড়ে পালায় নাই। কিন্তু আমরা যাদেরকে ভারতীয় দালাল বলতাম, এদের প্রত্যেকটা ভারতে পালাইছে। এখন ভারত চায় তাদের ওই দালালগুলিকে, তাদের ওই সেবাদাসীকে আবার বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, যেটা কখনোই সম্ভব না, বাংলার মানুষ কখনোই মেনে নিবে না। এখন ভারত যতই মিথ্যা প্রপাগান্ডা, হিন্দু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যত যাই করুক না কেন, ওগুলো কোনোটাই কাজ দিবে না। কারণ আমাদের ঐক্য আছে, আমরা ঐক্যবদ্ধ। প্রফেসর ইউনূস গত পরশুদিন যেভাবে সকল দল মতকে ডেকে ঐক্যবদ্ধ হয়েছে এবং সবাই শপথ করেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং বিএনপি একটু উদারপন্থী ছিল, বাট এখন বিএনপিও কিন্তু ঘুরে গিয়েছে। কারণ বিএনপিও বুঝতে পেরেছে যে আসলেই মানে আওয়ামী লীগের পক্ষে বা ভারতের পক্ষে থেকে এই মুহূর্তে আর রাজনীতি করা সম্ভব নয়। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ ভারত যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও চুপ থাকতো যে ঠিক আছে, হাসিনাকে আমরা জায়গা দিয়েছি, এখন হাসিনাকে আসলে আমরা কি করব, আমাদের দেশে আসছে জায়গা দিছি, তাহলে হাসিনা চুপচাপ থাকতো এবং ভারতও চুপ থাকতো, বাস শেষ। কিন্তু তারপরে ভারত হিন্দু নির্যাতনের নামে যা করলো, এটা একদম ন্যাক্কারজনক এবং এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে লেখা থাকবে, যেটা স্বাধীন বাংলাদেশের উপরে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে যেভাবে বহির্বিশ্বে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে মৌলবাদী দেশ, ধর্মীয় কট্টরপন্থীর দেশ, উগ্রপন্থীর দেশ, জঙ্গি দেশ বলে এভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এর চেয়ে কলঙ্কজনক আর হতে পারে না। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক সবসময় পুনর্মূল্যায়িত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, এবং আমরা কখনোই ভারতকে ছাড় দিব না। পরিশেষে কথা বলি, সেটা হচ্ছে যে ভারত কি করবে না করবে সব ভয় হচ্ছে মনে। মন থেকে ভারতের ভয় দূর করে ফেলুন, মন থেকে ভারতের ভয় দূর করে ফেলে একবার বলে উঠুন, আমি বাংলাদেশী, আমি স্বাধীন, আমি একটা স্বাধীন দেশের নাগরিক। সুতরাং তুমি ভারত, তোমার সঙ্গে আমার সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। তুমি আমার প্রভু না, আমিও তোমার প্রভু না। তুমি আমার বন্ধু না, আমিও তোমার বন্ধু না। তুমি একটি দেশ, আমি আরেকটি দেশ। সুতরাং আমি তোমার চোখে চোখ রেখে কথা বলবো। এটাই হচ্ছে আমাদের সম্পর্কের ভিত্তি, এবং এই ভিত্তি হলেই আমরা একটি স্বাধীন দেশ হিসাবে টিকে থাকবো। এখানে কিছু মিশন ভাই যুক্তরাজ্যে হাসিনার মিটিং নিয়ে কিছু বলেন, কিছু বলার নাই। যুক্তরাজ্যে হাসিনার মিটিং আজকে রবিবার, আজকে রবিবার, আজকে নাকি না, আজকে শনিবার, আজকে না, আগামীকালকে মিটিং হাসিনার। এটা হচ্ছে ওই ওয়েস্ট হ্যাম স্টেশনের কাছে একটা একটা ওই যে কমিউনিটি সেন্টার আছে না, ওই যে বিয়ে শাদী হয়, ওইরকম একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে ওরা একটা মিটিংয়ের আয়োজন করবে। সেখানে শেখ হাসিনা ভারত থেকে যুক্ত হয়ে তিনি ভার্চুয়ালি ভাষণ দিবেন। এটা নিয়ে কি করার আছে ভাই? এই অনলাইনের যুগে কারো ভয়েস কি চেপে রাখা যায়? শেখ হাসিনা কত চেষ্টা করছে তারেক রহমানের ভয় চেপে রাখার জন্য, পারে নাই তো। তারেক রহমান বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছে, শেখ হাসিনা সরকার বারবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, এই মহিলা রাষ্ট্রদূত এখনো আছে বাংলাদেশে, তাকে ডেকে এনে বলেছে যে তারেক রহমান খুনি, কেন ভাষণ দেয়, এই করে সেই করে। ব্রিটিশ সরকার এটা বন্ধ করেনি এবং তারেক রহমানকে ফেরতও দেয়নি। যদিও তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এগুলো ছিল হাসিনার ভুয়ো অভিযোগ। আপনাদের মনে হতে পারে যে ভাই তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুয়া, কিন্তু হাসিনা তো আসলেই খুনি। তাহলে হাসিনা যদি আসলে খুনি হয়, তাহলে যুক্তরাজ্য সরকার কেন তাকে অনলাইনে ভাষণ দিয়ে দিবে? আসলে যুক্তরাজ্য সরকার এগুলি নিয়ে আসলে মাথাও ঘামায় না। আর হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ তো এখনো আদালতে ফাইনাল রায়ও হয়নি। আবার রায় হলেও একটা দেশের সরকার এই অনলাইনে একটা ভাষণ দিবে, এটা আসলে কতটুকু কি করবে আমার মনে হয় না কি, আমি 100% শিওর, আমি 100% শিওর যে এই যে আগামীকালকে যেই ভাষণটা হাসিনা দিবে অনলাইনে, এটা থামানোর কোনো চেষ্টা ব্রিটিশ সরকার করবে না। এই অনুষ্ঠানটা হবে, হাসিনা ভাষণ দিবে,
হাসিনা ওই ভাষণে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করবে, করুক, আমরা আসলে এগুলো ইগনোর করি। আমাদের এগুলোর সময় নাই। আমাদের এখন দেশ গঠনের সময়, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, দেশে বিভিন্ন সমস্যা আছে, আমরা এগুলো দিয়ে কান দেই। একটু পরে এই যাবো ইয়েতে, ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন এখন বিএনপির মহাসচিব, এখন যুক্তরাজ্যে আছেন, উনি একটা সাংবাদিক সম্মেলন ডেকেছেন, উনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। তো এখানে একটু পরে যাবো আর কি, গিয়ে ওনার মূল্যবান বক্তব্য শুনবো এবং সঙ্গে সঙ্গে রেকর্ড করে ইউটিউবে প্রচার করব। আমার আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যে ওয়ান নিউজের ফেসবুক পেজ, এই পেজটা চলে গিয়েছে। আমি এতদিন কাউকে বলি নাই, বাট আজকে আমি বলি, আমার আসলে ফেসবুক পেজটা নাই। এখানে 5 লক্ষ ফলোয়ার ছিল। তো হয়েছে কি, একদিন যে আমেরিকান বাংলা চ্যানেল নামে একটা চ্যানেল আছে, আমেরিকান বাংলা চ্যানেল, ওই যে ওনারা টকশো মকশো করে, উনিও হাসিনা বিরোধী, ওনার চ্যানেলে বিভিন্ন লোকজন আসে, ওই যে ওই সাকিব আলী কূটনীতিক সহ আরো অনেকে আসে। তো সেই আলাউর খন্দকার ওনার নাম, উনি একদিন আমাকে ফোন করে বললেন যে ভাই, আপনার চ্যানেলে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কিছু নিউজ আছে, ওই নিউজগুলো আপনাকে ডিলিট করতে হবে, তা না হলে আপনার চ্যানেল থাকবে না। তো আমি বললাম যে, তো আপনি আমাকে ফোন করে এগুলো বললেন কেন? বসুন্ধরার লোকজন আমাকে ফোন করে বলেন, আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আমার পেজে। বলে না, ওনারা আপনাকে ফোন করতে রাজি হয়নি, মানে ফোন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, আমার সঙ্গে যত ভালো সম্পর্ক, আমাকেই আমাকে এই জন্য বলেছে। তো আলাউর খন্দকার আর কি আমাদের ভিতরই একজন, যারা যারা বিদেশে বসে হাসিনার বিরুদ্ধে আমরা যারা অনলাইনে ভিডিও করেছি, অ্যাক্টিভিজম চালিয়েছি, আলাউর খন্দকার তাদেরই একজন। আপনি যদি হায়েস্ট লেভেল ধরেন, যে যারা বিদেশে বসে এই হাসিনার বিরুদ্ধে মানে ভিডিও বানিয়েছে, তাদের ভিতরে পিনাকি ইলিয়াস তো সবচেয়ে উপরে, কনক সরওয়ার, এরা তো অনেক উপরে জনপ্রিয়। বাট দ্বিতীয় সারিতে আমরা যারা আছি আর কি, ওই আলাউরও ছিল আমাদের সঙ্গে একজন। আলাউর, আমি, মাসুম ভাই, তারপরে আরো অনেকে আছে, ওই যে নাগরিক টিভি, এরা আমরা আছি আর কি। তো সেই আলাউর খন্দকার আমাকে বলল যে আপনি যদি এই বসুন্ধরার এই ছবিগুলো, মানে বসুন্ধরার যেই বিরুদ্ধে যে আপনি যে সংবাদ দিয়েছেন, আমি বলছি ভাই এটি বিরুদ্ধে সংবাদ না, এগুলো হচ্ছে সত্য ঘটনা, বসুন্ধরা তো আসলে এগুলো করেছে, বলে যে এগুলো যদি ডিলিট না করেন তাহলে আপনার ফেসবুক পেজ খেয়ে দেওয়া হবে। তখন আমি বললাম যে ভাই, ফেসবুক পেজ খেয়ে দিলেও এই নিউজ আমি ডিলিট করব না, কারণ আমি নিউজ তখনই ডিলিট করি যখন আমি দেখি যে এটা মিথ্যা, আমি ভুল বুঝতে পেরেছি, আমার আসলে তখন মনে করেছিলাম সত্য, আসলে তো এটা সত্য না, পরে এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই নিউজ তো সত্য, বসুন্ধরার এই দুর্নীতি, এই স্বজনপ্রীতি, তারপরে বসুন্ধরার এই বিভিন্ন যে শেখ হাসিনার যে চামচামি, এগুলো সত্য, এটা আমি ডিলিট করব না। বলে যে ঠিক আছে, তাহলে আপনাকে বন্ধু মনে করেছি, এজন্য বলেছি। তো তার মাসখানেক পরেই হঠাৎ করে দেখলাম আমার পেজটা চলে গেল। কেন চলে গেল আমি জানি না। আমি ফেসবুকের সঙ্গে যোগাযোগ করলাম, ফেসবুকে আমি বললাম যে ঠিক আছে, তোমার পেজ নাও, সমস্যা নাই। আর এই পেজ তো, আমি তো এমনও না যে আমি এই পেজের টাকা দিয়ে আমি চলি, তাই না? আমার এই পেজে কোনো টাকাও আসতো না। তো আমি ওই সিঙ্গাপুরের অফিস থেকে একটা মেয়ে যোগাযোগ করে, নাম শৈল, সে বলতো যে দেখতেছি। ইদানিং আবার সে যোগাযোগ করে না, তাকে ফোন দিলে রিসিভ করে আরেক মেয়ের নাম হয়েছে এলে, বলে যে শৈল নাই, সে আসলে যোগাযোগ করবে। 7 দিন ধরে এই কথা বলতেছে। তো শৈল, সে ইন্ডিয়ান একটা মেয়ে, শৈল বন্দ্যোপাধ্যায়, তো সে কই আছে বা কখন আসবে, 7 দিন হয়ে গেল। আমি বলি যে ভাই ঠিক আছে, আমার পেজের দরকার নাই, আমি ইউটিউব নিয়ে থাকবো। বাট আমার অপরাধটা কি তো বলবা, আমার পেজের কোয়ালিটি ছিল একদম গ্রিন, আমি জীবনে কখনো কোনো ভায়োলেশন খাই নাই। তো মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমার পেজ যেদিন চলে গেল, আপনারা তো জানেন যে বসুন্ধরার পত্রিকা আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন। তো আমার পেজ যেদিন চলে গেল, তার 2 দিন পরেই বাংলাদেশ প্রতিদিন একটা বিশাল করে সংবাদ ছাপালো যে আলাউর খন্দকার একজন প্রকৃত দেশপ্রেমিক, যিনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যিনি বিদেশে বসে বসে ভিডিও বানিয়ে হাসিনার ভিত কাঁপিয়ে দিয়েছেন। তো ওই আলাউর খন্দকার যিনি আমাকে ফোন করেছেন, তাকে নিয়ে একটা কভার স্টোরি করেছে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ, বসুন্ধরার। তারা কি করেছে, তারা ওই আলাউরকে দেশপ্রেমী বলে ছাপিয়েছে। তো বোঝেনি তো এগুলো, মানে কোথাকার কি করে। আমি আসলে এগুলো নিয়ে কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলি,
সেটা হচ্ছে যে আমার ফেসবুক চ্যানেল গেছে গেছে, সমস্যা নেই, যদি আমার ইউটিউব চ্যানেলও চলে যায় তাহলেও কি, তাহলে আমার আমার তো নীতি থাকতে হবে রে ভাই। আজকে যদি আওয়ামী লীগ ফোন করে বলে যে তোমার ইউটিউব চ্যানেল চলে যাবে যদি তুমি আওয়ামী লীগ না হও, আমি কি আওয়ামী লীগ হবো? প্রশ্নই আসে না। ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এগুলো আমরা আসলে ব্যবহার করি আমাদের মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তার মানে তো এই না যে আমরা নীতি পরিবর্তন করব, কখনোই না। আমি আমার লাইফে আমি একটা ভিডিও দেখাতে পারবেন না আমি মানুষকে বলি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, কখনো বলি না। অনেকে আমাকে বলে যে ভাই আপনার ওই কথা পছন্দ হয় না, এই কথা পছন্দ হয় না, আপনাকে আনসাবস্ক্রাইব করবো, তো করেন, আপনাকে না করতে বলছে কে? আপনি করেন, আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, ফলো করতে বলি না। তো যাই হোক, আমার ফেসবুক পেজ চলে গিয়েছে, আমি ফিরিয়ে আনার চেষ্টা করতেছি, বাট আমি ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না। যদি আমি ফিরিয়ে আনতে না পারি তাহলে আমার এই ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলেই আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আর আমার একটা প্রোফাইল আছে ফেসবুকে, প্রোফাইল কাজী হেমায়েতুদ্দিন মিশন, ওটাতে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আছে। এ পর্যন্তই। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি ড্রোন উড়ানো হয়ে গেছে কিনা। ড্রোন উড়ানো হলে হয়তো বা আমরা জানতে পারতাম। যদি ড্রোন উড়ানো হয়েই থাকে, এটা বাংলাদেশের আকাশ সীমানার ভিতরে রয়েছে, হয়তোবা ভারতের সীমান্তে যায়নি, কিন্তু উড়ানো হয়নি এটা কিন্তু নিশ্চিত। কারণ উড়ানো যে হয়নি এটা কিন্তু আমরা বাংলাদেশের যে সমস্ত মিডিয়া সেখান থেকে আমরা জানতে পারিনি, ভারতের মিডিয়া এটা প্রকাশ করেছে। বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো এখনও পর্যন্ত জাতীয় যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করেনি। বাংলাদেশ এমন একটা কাজ করতো তাহলে হয়তোবা এটা প্রকাশ করা হতো। মোট কথা, ভারত নিজেরা মানে ভিকটিম শাস্তে, বাংলাদেশকে ভিকটিম বানাতে শাস্তে তারা এই কাজগুলো করে বাংলাদেশকে দোষী সাব্যস্ত করতে, যে বাংলাদেশ আমাদের যুদ্ধের উস্কানি দিচ্ছে, এইগুলো প্রমাণ করতে মূলত এই প্রোপাগান্ডাগুলো তারা চালাচ্ছে। সেই প্রোপাগান্ডা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি আমাদের দেশ এবং দেশের মানুষ সবাই সতর্ক আছে। ভারতের প্রোপাগান্ডা বা তাদের উস্কানি আমরা মুসলমান জনগণ পা দেয়নি, পাও দিব না। অর্থাৎ ভারত নিজেদের ফাঁদেই তারা পড়ে যাবে। তারা অলরেডি যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছিল হাসপাতালে বা ভিসা এই সেই সব কিছু কিন্তু তুলে নেওয়া হচ্ছে, কারণ তাদের খরা শুরু হয়ে গিয়েছে। তাদের হাসপাতাল, তাদের রেস্টুরেন্ট, তাদের পর্যটক কেন্দ্র সব কিছু বাংলাদেশ যারা চলতো অলরেডি সেগুলো বন্ধের পথে, এবং সে সমস্ত ব্যবসায়ীরাও আন্দোলন কদিন পর হয়তো বা রাজপথে তারা অনশন করবে যে বাংলাদেশিদের ভারতে আসতে দাও, আর না হয় তারা না খেয়ে মরবে। এমন অবস্থা হবে সেটা যদি তারা সব কিছু নিষেধাজ্ঞা তুলে না নেয়।